নমস্কার, শুভ সন্ধ্যা। জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য পরিষদ কলকাতা আয়োজিত জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা পক্ষ থেকে জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। নতুন বছর প্রায় আসন্ন, 1432কে অগ্রিম শুভেচ্ছা জানাই নববর্ষে। আমরা কিন্তু আজ আবার সেই সাহিত্যের আড্ডায় এসেছি। আপনারা জানেন এই সময় আপনারা অপেক্ষা করেন। আজকে প্রতিভাদের আমরা সেইভাবেই আপনাদের কাছে পৌঁছে দিই, সুপ্ত প্রতিভাকে তুলে ধরি। আজকে কিন্তু আমরা সঙ্গে পেয়েছি বাচিক শিল্পীকে, সঙ্গে পেয়েছি শিপ্রাদিকে, শিপ্রা পাল। শিপ্রাদির স্বাগত অনুষ্ঠানে। এবং সঙ্গে পেয়েছি ভারতীদি, ভারতী পোদ্দার, গিটার বাদিকা। ভারতীদিকেও স্বাগত জানাই। এবং তবলায় রয়েছেন শ্যামলদাও স্বাগত, সুস্বাগতম অনুষ্ঠানে। এবং আমার সঙ্গে তো সহযোদ্ধা, আমার সঞ্চালক দাদা, আমাদের প্রিয় দাদা শঙ্করদাকে সঙ্গে পাই, খুব ভালো লাগে। যিনি কিন্তু কবি, সাহিত্যিক, নাট্যকার। তাকে আজকে সঙ্গে পেয়ে আমরা সবাইকে পেয়ে যেন আপ্লুত, সমৃদ্ধ। অবশ্যই প্রথমে কিন্তু আমরা বসন্তের ছোঁয়া, অর্থাৎ বসন্ত তো মানে প্রায় শেষ দিকে, বসন্তকে উদযাপন করব আমরা মনে হয় ভারতীদের গানের মধ্য দিয়ে, গিটারের মধ্য দিয়ে। বসন্ত শেষ হয়ে গেছে, নববর্ষের সূচনা। সুতরাং আমরা বসন্তের রেশ নিয়ে আমরা নববর্ষের জায়গায় আমরা ঢুকি। ঠিক। তা ভারতীদি, বিশিষ্ট গিটার বাদিকা ভারতী পোদ্দার দিদি, আপনি আমাদের আজকে কি শোনাচ্ছেন? আজকে আমি একটু আশা ভোঁসলেজির একটি গান শোনাচ্ছি। আরে বাবা। হ্যাঁ, আর আমার সাথে সবাই রয়েছেন, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আর আশা করছি আপনাদের ভালো লাগবে। এটাই হচ্ছে আমাদের জোড়াসাঁকোর প্রচেষ্টা, জোড়াসাঁকোর প্রয়াস। আর আমরা তো এক জোড়াসাঁকোর পরিবার, বৃহৎ পরিবার, ছোট্ট পরিবার, একটা বৃহৎ পরিবার। আর দাদা তো আমাদের সাথে এমন ভাবে রয়েছেন যার জন্য আমরা আরো এগিয়ে যেতে সাহস পাচ্ছি। একদম ঠিক। এভাবেই প্রতিটি মানুষকে তার ভেতরের যে সুপ্ত প্রতিভা আছে, সেই সুপ্ত প্রতিভাকে আমরা তুলে ধরবো এই টিভি পর্দায় বা মঞ্চে বা বিভিন্ন জায়গায় আমরা সেভাবে এগিয়ে নিয়ে যাব। এখন আমরা সমৃদ্ধ হই, বসন্তের বাতাবরণে আমরা প্রবেশ করি ভারতীয় কাছ থেকে।
বাহ বাহ বাহ, অসাধারণ ভারতী, অসাধারণ, বাহ, অসাধারণ। দারুণ দারুণ। সত্যি আমরা কিন্তু আবার একটু এবার শিপ্রাদি আমরা কণ্ঠে শুনবো, কবিতা হ্যাঁ, শুনবো। আমাদের পরিবারের বিশিষ্ট হ্যাঁ। দিদি শিপ্রা পাল। হুম। শিপ্রাদি, হুম। শিপ্রাদি যেমন একাধারে লেখিকা, হুম। একাধারে সেরকম শিপ্রাদি বাচিক শিল্পের সাথে যুক্ত, আবার নৃত্যের সাথেও কিন্তু শিপ্রাদি যুক্ত। আজকে শিপ্রাদি কি মানে শোনাচ্ছেন বহুমুখী আমাদের? প্রতিভার অধিকারিণীদেরই আমরা সঙ্গে পাই এই জোড়াসাঁকো সাহিত্যের আড্ডায়। একদম। সুপ্ত প্রতিভাগুলোকে ঘর থেকে আমরা তুলে ধরি। একদম প্রত্যেকটা যে একটা সত্যি। বয়সের পরে যে মানুষরা ঘরে আবদ্ধ হয়ে থাকেন, প্রত্যেকটা মানুষকে ঘর হুম। থেকে সেভাবে বের করে একটা মঞ্চে বা একটা বিশ্বের দরবারে দাঁড় করানোর প্রয়াস বা প্রচেষ্টা জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা। বাহ। শিপ্রাদি, আপনি কি করতে চাইছেন বা কি শোনাতে চাইছেন? এই জাতের বিচার নিয়ে, আচ্ছা। মানে জাতের ভেদাভেদি আদি অনন্ত কাল ধরে হুম। এই সমস্যা, সেই মানে এই প্রতিবাদ স্বরূপ হুম, হুম। কাজী নজরুল ইসলামের লেখা যে বিখ্যাত কবিতা, হুম। সেটাকে আমি একটু মানে প্রকাশ করবার তাহলে এই চেষ্টা করছি। মুহূর্তে আমাদের শিপ্রাদি বাচিক শিল্পী হিসাবে থাকছেন। বাহ। মানে একই, মানে সব ধর্মকে সম্মিলিত করা, একত্রিত করা কাজী নজরুল ইসলামের বসন্তের পর সেই- আমরা বাহ, কাজী নজরুলের কাছে চলে বাহ, যাচ্ছি। দারুণ দারুণ। থ্যাংক ইউ দিদি, শুরু করুন। শুরুটা আমি একটু ভিন্নভাবে করছি। জাতির নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছো জুয়া, জাতির নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছো জুয়া। ছুলে তোর জাত যাবে, ছুলে তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছো জুয়া। ছুলে তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুকর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সহ সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। দিন কানা সব দেখতে পাস নেই, দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিসছে তোদের পিশাচ জাতির জাতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য ত্যাজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। মনু ঋষি অনুসমান বিপুল বিশ্ব যে বিধির, তোরা বুঝলি না সেই বিধির বিধি, মনুর পায়ে নোয়াশির। ওরে মূর্খ, ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলে নেতা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র ভয়া। সকল জাতি সৃষ্টি যে তার, বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নেই আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মী ঘৃত ঢালা সে তো বাছুর মেরে গাভী দোয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া। ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিজাত, তোর পৈতে টিকি টুটি টোপর সব সেথা ভাই একাকার। জাত সে শিখে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালের নরক কিংবা স্বর্গে থোয়া। এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপে আজ উঠতে বসতে সিংহী মামার খাচ্ছ থাবা। তাই নাই কো অন্ন নাই কো বস্ত্র, নাই সম্মান নাই কো অস্ত্র, এই জাত জুয়ারের ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। নমস্কার। অসাধারণ অসাধারণ, সত্যি সত্যি শিপ্রাদি, তাই। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এবং শ্যামলদাকে ধন্যবাদ যে
রিদিমটা চলার সাথে সাথে ছোট্ট একটা রিদিমও দিয়ে দিয়েছিলেন। আমরা অবশ্যই ভালোই লেগেছে জোড়াসাঁকো সাহিত্যের আড্ডার পক্ষ থেকে তোমাকে আমাদের পক্ষ থেকে সম্মান প্রদান করলাম। থ্যাংক ইউ সো মাচ। আমিও ভারতী দিকে তাহলে সম্মাননাটা তুলে দিচ্ছি। দিদি, হ্যাঁ, অনেক ধন্যবাদ ধন্যবাদ। দিদি। এভাবে পরিবারকে নিয়ে আমরা সবাই এগিয়ে চলবো। আমিও আপনাদের সাথেই থাকতে চাই সব সময়। ধন্যবাদ। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আবার কিন্তু আমরা জোড়াসাঁকো সাহিত্যের আড্ডায় দুজন বিশিষ্ট জনকে সঙ্গে পেয়েছি। পৌলমী জানা বাচিক শিল্পী, পৌলমীকে সঙ্গে পেয়েছি, এবং আমাদের সঙ্গে রয়েছে শতাব্দী মাস্টার কবি। দাদা একটু বলে দাও, এর সম্বন্ধে তো আর বলার তো শেষ নেই। পৌলমী হচ্ছে একজন যেমন বিশিষ্ট একাধারে বাচিক শিল্পী, ঠিক একই রকম ভাবে বিশিষ্ট কবিও বটে। এবং শতাব্দী মাস্টারও বসে আছে, সেও কিন্তু একই, মানে যেমন বিশিষ্ট বাচিক শিল্পী তেমন একাধারে কবি। অসম্ভব ভালো শ্রুতি নাটক লেখা আছে আমাদের শতাব্দী মাস্টারকের। তা আজকের জোড়াসাঁকো সাহিত্যের আড্ডায় যে দর্শক বন্ধুরা যারা দেখছেন টিভির পর্দার ওপারে, আজকের আমরা পৌলমীকে দিয়ে শুরু করব। পৌলমী, আজকের কি শোনাচ্ছ আমাদের এই আড্ডায়? নমস্কার, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্রের কিছু অংশ বিশেষ আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে অন্য সম্বন্ধ আছে। তাই আজ সাহস করে চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়, আমার মরণ নেই, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি লিখতে বসেছি। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুঁড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করব বলো? দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্যেই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম, তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে, সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল, কিন্তু তার এই ভালোবাসার ভেতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ রূপ দেখলাম, যা আমি জীবনে আর কোনো দিন দেখিনি। সেই আমার মুক্ত স্বরূপ। তোমাদের অভ্যেসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। আমিও বাঁচব, আমিও বাঁচলুম তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল। বাহ, অসাধারণ অসাধারণ। কবিগুরুর ছবি
সত্যি আসলে সেই কত প্রত্যেকটা বছর কথা আগে তার আজও জীবনে, আমাদের জীবনের সঙ্গে যেন কোথায় যেন জড়িয়ে রয়েছে, না? একদম ঠিক, জীবনের একদম কথা ঠিক। তুলে ধরে, অসাধারণ পৌলমী। অবশ্যই আবার আমরা আবার কবিতায় চলে যাব। আমরা সঙ্গে পেয়েছি কবি শতাব্দী মাস্টারও। শতাব্দীদি, কি শোনাচ্ছে তুমি? আমি আর শতাব্দীর সম্বন্ধে একটু যদি কিছু বলে দাদা। আগেই বলেছি যে বিশিষ্ট যেমন বাচিক শিল্পী, আচ্ছা। সেরকম একাধারে বিশিষ্ট কবি, অসম্ভব ভালো শ্রুতি নাটক লেখে শতাব্দী মাস্টারও। আজকের কি? তার স্বরচিত কবিতায়, শতাব্দী আজকে কি তুমি স্বরচিত কবিতায় হ্যাঁ, থাকছো? আমি স্বরচিত কবিতায় থাকছি। হুম। একটি ছোট্ট ঘটনার উপরে নির্ভর করে এই কবিতাটা আমার লেখা। বাহ, তো আমি সেটাই একটু পাঠ করে শোনাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। কবিতাটির নাম ভিক্ষা। সকালবেলা ফোনটা বেজে উঠতেই ঘুম জড়ানো গলায় হ্যালো বলার সাথে সাথেই ওপার থেকে আওয়াজ এলো, তোমাকে অনেক আশীর্বাদ করি ভিখারিকে আম খাওয়ানোর জন্যে। আশীর্বাদটা গ্রহণ তো হলোই না, বরং ভাবনার উদয় ঘটালো। ভাবলাম আমরা সবাই ভিখারি। কোটি টাকাওয়ালা লোকটা সঙ্গ ভিক্ষা করে বারবনিতার কাছে, রাজনৈতিক নেতারা মন্ত্রিত্ব ভিক্ষা করে জনগণের কাছে, বৃদ্ধ মানুষটি মৃত্যু ভিক্ষা করে ঈশ্বরের কাছে, নবযুবকটি প্রেম ভিক্ষা করে তার প্রেমিকার কাছে, ঘরের কোণের গৃহবধূটি শান্তি ভিক্ষা করে সংসারের কাছে, অভিনেতারা সম্মান ভিক্ষা করে তার ছবিটির কাছে। কেউ ভিখারি অর্থে, কেউ ভিখারি মনে, কিন্তু দাতা তো একজনই, যার অকৃপণ দানের কাছে আমরা সবাই ভিখারি। যার অকৃপণ দানের কাছে আমরা সবাই ভিখারি। দেখো সত্যি কি অসাধারণ একটা প্রকাশ। মানে শতাব্দী মাস্টারও, যেটা আমি বলছিলাম যে তার লেখনীর দক্ষতা এবং যোগ্যতা দুটোই সমানতালে, এবং তার কণ্ঠ আবৃত্তি বাচিক শিল্পেও তাই। কি অসাধারণ একটা সৃষ্টি দেখো, যে আসলে ভিক্ষা। ওই যে বললাম না, জোড়াসাঁকো সাহিত্য পরিবার, জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা, জোড়াসাঁকো সাহিত্য সভাই আমার মনে হয় পারে সেই সুপ্ত প্রতিভাদের তুলে এনে তাদেরকে এত সুন্দরভাবে একটা জায়গা করে দেওয়া এবং সুন্দরভাবে সেটাকে পরিস্ফুট করা, সেটাকে প্রকাশ করা। আমার মনে হয় সেটাই পাচ্ছি। সত্যি তাই। আমাদের দাদা আর দিদি না থাকলে আমাদের মতো তুচ্ছ মানুষদের হয়তো এতটা এগিয়ে যাওয়া হতো না। তুচ্ছ না, সেটা প্রকাশ, সেটার প্রকাশ, অভিব্যক্তিটা, প্রত্যেকের মধ্যে প্রকাশটার সুপ্ত মধ্যে জায়গাটা সুপ্ত আছে। জায়গা আমাদের, রয়েছে। আমি যেরকম হ্যাঁ। তাপস বোস, আমি আমাদের একদম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একদম। তাপস বোস, অক্লান্ত আমরা সবাই পরিশ্রম, অক্লান্ত তাপসদা পরিশ্রম আর করছি। শঙ্কুদা দুজনের মেলবন্ধনেই মনে হয় এত না, যে সুন্দর তাপসী একটা বোস ট্রেজারার, ও তৈরি কিন্তু হয়েছে। প্রচুর আচ্ছা। কড়া, মানে অ্যাকাউন্টের হিসাব যেরকম একদম ঠিকঠাক আচ্ছা, রাখে। হুম। আমাদের ভাইস প্রেসিডেন্ট অতসী হালদার, প্রত্যেকে মিলে আরো 10-15 জন আছেন। একটা সংগঠন চালাতে গেলে যেগুলো হয়ে থাকে আর কি, তা সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের আমাদের একটাই উদ্দেশ্য, যে ঘর থেকে সুপ্ত প্রতিবাদের বের করে একটা বড় মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া, তাদেরকে জগতের সাথে একটা অন্য রকম ভাবে পরিচিত ঘটানো। এটাই হচ্ছে জোড়াসাঁকো আর বিষয়। বিশ্বের দরবারে সেটাই পৌঁছে দিচ্ছে। কি বলমি, তাই তো? হ্যাঁ, একদম অবশ্যই। একদম। আপনি মানে যে বড় গুরুদায়িত্ব নিয়েছেন, সেটা তো সাধুবাদ না জানিয়ে থাকা যায় না একেবারে। আসলে তোমাদেরকেও পাশে পেয়েছি, না হলে আজকে শর্মিষ্ঠাকে পাশে পেয়েছি চ্যানেল ভিশনের কারণের জন্য। একদম। তা চ্যানেল ভিশনকেও ধন্যবাদ আমাদের একান্তভাবে, যে আজকের এইরকম একটা প্রয়াস, তাদের সহযোগে আমরা একদম। বিভিন্ন মানুষের মানে মনের মণিকোঠায় পৌঁছে দিতে পারছি। চ্যানেল ভিশনকেও ধন্যবাদ। অবশ্যই আমরা একদম, আপনারা তো জানেন যে এই যে আমাদের রবিবারের সন্ধ্যের আড্ডা, শুধুমাত্র মানে শুধু আড্ডা বলা যায় না, এটা হলো সব প্রতিভাকে একত্রিত করে একটা যেন সুন্দর একটা পরিবেশ তৈরি করা, একটা মনোরঞ্জনকর পরিবেশ বলতে পারি, মনোরম পরিবেশ বলতে পারি, একটা সুন্দর পরিবেশ আপনাদের কাছে আমরা পৌঁছে দিই এবং আপনারা ভীষণভাবে সেটা গ্রহণ করছেন। এইভাবেই আমাদের পথ চলা। সন্ধ্যে 6টায় আবার কিন্তু নতুন কোনো প্রতিভাকে নিয়ে আমরা ফিরে আসবো। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের ভালোবাসা নিয়েই আমাদের এগিয়ে যাওয়া। আমরা অবশ্যই তার আগে কিন্তু আমরা একটু জানিয়ে দিই যে জোড়াসাঁকো সাহিত্য আড্ডা, জোড়াসাঁকো সাহিত্য সভার পক্ষ থেকে এই সম্মান প্রদান করলাম। আমি তাহলে পৌলমীর হাতে এটা তুলে দিচ্ছি। পৌলমী, আমাদের হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা পরিবারের পক্ষ থেকে, যাতে প্রত্যেকের মনের মণিকোঠায় একটা খোদাই হয়ে থাকে, সেজন্য আমাদের এই উদ্দেশ্য।
সম্মাননা তুলে শুভেচ্ছা, দেওয়া হলো। অনেক ভালোবাসা নিয়ে আবার আমরা পথ চলবো। আজ এই পর্যন্ত, প্রতিটি সকলে ভালো রবিবার থাকবেন। সন্ধ্যে 6টায়। নমস্কার। আপনারা